সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অগ্রাধিকার ভিত্তিক ৮ সামাজিক নীতি তুলে ধরল বিএনপি। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। ক্ষমতায় গেলে ২০,০০০ কিলোমিটার খাল খনন হবে বলল তারেক রহমান। অগ্রাধিকার ভিত্তিক ৮ সামাজিক নীতি তুলে ধরল বিএনপি। দলের ঘোষিত ৮ অগ্রাধিকার ভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্র ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং মসজিদ মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কিভাবে এগিয়ে নেবে তা বিশদভাবে উপস্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাতানে পলিসি ডিসেমিনেশন অন প্রায়োরিটি সোশ্যাল পলিসিজ শীর্ষক আলোচনায় ৮টি খাতের উপর আলোকপাত করে বিএনপি। এই সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া সহ ৩০ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক উপস্থিত ছিলেন। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরের তথাকথিত উন্নয়ন ছিল জবাবদিহিহীনতা ও দুর্নীতিতে ভরা। দেশকে নজিরবিহীন ভোট কারচুপির অবস্থায় ঠেলে দেওয়া হয়েছিল, যেখানে ভোটাররা কার্যত নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়েছিল। এর পরিণতিতে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে, যা নতুন আশা ও সুযোগ তৈরি করেছে। এই সময়ে দেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও অর্থবহ বিনিয়োগ হয়নি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণমুখী ও উন্নয়নমুখী দল হিসেবে কাজ করে আসছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ চ্যালেঞ্জ অনেক, তবে বিএনপি ইতোমধ্যে এমন নীতিমালা প্রস্তুত করেছে যা বিধ্বস্ত অর্থনীতিকে সভ্য ও টেকসইভাবে এগিয়ে নিতে সহায়তা করবে। এই নীতিমালা টেকসই উন্নয়নের পথ তৈরি করবে এবং নিম্ন আয়ের মানুষকে ক্ষমতায়িত করবে। অর্থনৈতিক গণতন্ত্রের ধারণার ভিত্তিতে অধিক সংখ্যক মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নেবে। অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং প্রবৃদ্ধিমুখী, এবং সমাজ গড়ে উঠবে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির ওপর, যেখানে মানুষ থাকবে সব সিদ্ধান্তের কেন্দ্রে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কর্মসূচির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, যুব ও নারীর ক্ষমতায়ন, চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা এবং পরিবার বান্ধব নীতিমালা এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। দূরদর্শী নেতৃত্বের অধীনে নতুন ধারণা, নতুন প্রযুক্তি ও নতুন সুযোগ সৃষ্টির অঙ্গীকার রয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পর্ষদের সদস্য ড জিয়াউদ্দিন হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার এজেন্ডার আওতায় সামাজিক নীতিমালার বিস্তারিত কাঠামো তুলে ধরেন। তার বক্তব্যে বিভাজনমূলক রাজনীতি থেকে ফলাফল ভিত্তিক শাসন ব্যবস্থার দিকে যাওয়ার আহ্বান জানানো হয় এবং উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য ও অর্থনৈতিক চাপের মধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে ৮টি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ড মাহনি আমিন। তারেক রহমানের সঙ্গে ৪ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সহ নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। সাক্ষাতে বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ওদিকে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বলেও সাক্ষাতে তারেক রহমানকে বলেছেন রাষ্ট্রদূতরা। মঙ্গলবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বেলা ১২টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। সাক্ষাতে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহদি আমিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সেক্রেটারি সালেহ শিবলি উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে। তার নেতৃত্ব ও বাংলাদেশ নিয়ে তার উন্নয়ন ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, এসব সাক্ষাৎ ছিল সৌজন্য। সেখানে আমরা কিভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষাসহ বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে বিভিন্ন কর্মসূচি যে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে কিভাবে আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি, এসব
এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আগ্রহী রাষ্ট্রদূতরা। তারা আশাবাদী বাংলাদেশ একটা গণতান্ত্রিক পদ্ধতির দিকে যাবে। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত 15 জন। রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত 15 জন আহত হন। ভোটারদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম সমকালকে বলেন, জামায়াতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন। এতে স্থানীয় কয়েকজন বাধা দেন এবং জানতে চান যে কেন এসব সংগ্রহ করা হচ্ছে। এ নিয়ে তখন উভয় পক্ষে বাদানুবাদ হয়। এর জের ধরে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। তখন মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় বিএনপির কর্মীদের বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। তখন উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা পয়সার লেনদেন করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপি বাধা দেয়। তখন সেই কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবারও তারা একইভাবে ভোটারদের টাকা দিতে শুরু করে। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে জামায়াতের লোকজন তাদের ওপর হামলা চালায়। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের স্ত্রী দুপুরে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। তখন উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। জুলাই অগস্টে গণ-অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ। বুধবার 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে গত 15 জানুয়ারি এই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন পক্ষে এই মামলায় শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। শুনানিতে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগের বিরোধিতার পাশাপাশি জয় পলকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তারা। এজন্য এ মামলায় চার্জ গঠন না করাসহ তাদের অব্যাহতির আবেদন করা হয়। তবে অভিযোগ গঠনের আর্জি জানান প্রসিকিউশন। 11 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই দিন 3টি চার্জ পড়ে শোনানোর পাশাপাশি 2 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান তিনি। এ মামলায় 3টি অভিযোগ হল, জয়ের নির্দেশে 2024 সালের 14 জুলাই রাতে ফেসবুকে উস্কানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি ও প্ররোচনা দেন তারা। একই সঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহুদ্দিন সহ 28 জন। 3 নম্বর অভিযোগটি উত্তরায় 34 হত্যায় সহায়তা করেন তারা। এসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে 10 ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। গ্রেপ্তার থাকায় পলককে একই দিন হাজির করা হয়। 4 ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।
ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন হবে। তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় একথা জানান তিনি। তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন, কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, 17 বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সব কিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে 5 বছরে 25 কোটি গাছ রোপণ করতে চাই আমরা। প্রত্যেক উপজেলায় সরকারি বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে সেই লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে। তিনি বলেন, অনেক দিন পরে দেশে এসেছি, বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে। ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রো রেল অনেক খরুচে, তার জায়গায় মোনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মোনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব। ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয় তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেওয়া হবে। তিনি বলেন, বাধ্যতামূলক যে কোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।